এবং আরও কয়েকটি পত্রিকা থেকে টিভিপি স্টোরি টেলার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আজ 11ই আগস্টের কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর শেয়ার করব আপনাদের সাথে। আমাদের সাথেই থাকুন। প্রথম আলোর আজকে যে লিড নিউজটি দেখতে পাচ্ছি 33 মিনিট আগে এসেছে, সেটি হচ্ছে ইউজিসির চেয়ারম্যান পদত্যাগ করেছেন। আমরা জানি যে গত কয়েকদিন থেকেই কিন্তু পদত্যাগের একটা হিড়িক পড়েছে। যারা এই 15টি বছর আওয়ামী স্বৈরাচারী সরকারের তেলবাজি করেছে, মানে সরকারের তাঁবেদারি করেছে, দালালি করেছে, এবং সরকার তার নিজ দলের এবং নিজ আনুগত্যের তাকে যারা প্রভু হিসেবে মেনে নিয়েছিল এবং তারা ভেবেছিল যে আজীবন মনে হয় আওয়ামী সরকারের শাসনেই থাকবে, এই ধরনের তাবেদারদেরকে তারা সেট আপ করেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ শুরু করে প্রশাসন, বিচার বিভাগ, হ্যাঁ, আইন এবং আমাদের সামরিক বিভিন্ন জায়গায়। তো তারা প্রত্যেকেই কিন্তু এখন ধাপে ধাপে কিন্তু পদত্যাগ করেছে এবং ষড়যন্ত্র করেছিল, এবং এদেরকে আসলে বাংলাদেশের আগামীর বাংলাদেশের জন্য, দেশ পুনর্গঠনের জন্য এদেরকে কোনো রকম প্রয়োজন নেই। কারণ এরা আসলেই দেশদ্রোহী বলা যেতে পারে। কারণ এদের কারণে বাংলাদেশের প্রায় 90,000 কোটি টাকা মাত্র 7-8 বছরের মধ্যে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না কয়েক লক্ষ কোটি টাকা এই দুর্নীতিবাজ সরকারের শাসনামলে বাংলাদেশ থেকে বাইরের দেশে পাচার হয়েছে। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিচ্ছিন্ন তথ্য পেয়েছি, বাট এটার আসলে অ্যাকুরেট তথ্য রাখা সম্ভব না। এবং বাংলাদেশ এরকম কোনো স্ট্যাটিস্টিক্যাল প্রশাসনিক ব্যবস্থার বাংলাদেশ না, বা এটা উন্নত দেশের মতো হিসাব নিকাশ এভাবে রাখে না। সে কারণে আমরা সঠিক তথ্য জানবো না, যেটা পাবো তার থেকে কয়েক গুণ বেশি পাচার হয়েছে বাংলাদেশের জনমানুষের টাকা। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে যারা পদত্যাগ করছে, আপনারা দেখবেন কিছুদিন পরে এই তথ্যগুলো আরও বের হবে, আমরা আরও বেশি জানতে পারবো। চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন, আমরা যেটি বলছিলাম ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগ হয়েছে। তিনি আজ রোববার 11 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় বরাবর তার পদত্যাগপত্র পাঠান। এছাড়াও গুরুত্বপূর্ণ লিড আছে, আব্দুল কাদেরের সাক্ষাৎকার নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক, তিনি প্রথম আলোকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এছাড়াও আরও কিছু ঘটনা আছে, যেমন হাতিয়ার সাবেক সংসদ সদস্য দম্পতি ছেলেসহ নৌবাহিনীর হেফাজতে। অর্থাৎ আসলে তারা আসলে কি করবে, তারা কোথায় পালাবে, তাদের নেত্রী পালিয়ে গিয়েছে তাদেরকে না জানিয়ে। এখন তাদের আসলে পালানোর কোনো সুযোগ নেই, বরং তারা ধরতে গেলে বাংলাদেশে এখন ঘাপটি মেরে আছে বিভিন্ন জায়গায় হয়তোবা, কিন্তু তাদের বেঁচে থাকাটা অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে। কারণ তারা এত অপরাধ করেছে, এত অপকর্ম করেছে গত 15-16টি বছর, যেটা মানে বাংলাদেশের ইতিহাসে না, বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে কিন্তু এরকম অপকর্ম এবং অপশাসন কেউ কখনো দেখে নাই, এবং যেটি হাসিনা তার স্বৈর শাসকের সময়কালে যাচ্ছে করেছে, যে জুলুম নিপীড়ন সে চালিয়েছে। এবং প্রথম আলো আরও খবর প্রকাশ করছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যে যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন, সাখাওয়াত হোসেন। আমরা জানি তিনি পূর্বে সেনাবাহিনীতে ছিলেন এবং তিনি বর্তমানে দেশ গড়ার কাজে এগিয়ে এসেছেন, এবং তিনি বলছেন যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। আমরাও আশা করি যে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি আসলে বেশি দিন চলা যাবে না, চলতে দেওয়া যাবে না, এবং এটি বাংলাদেশের জনমানুষের জনজীবনে একটি বিরূপ প্রবাহ তৈরি করছে। বিরূপ পরিস্থিতিতে আসলে মানুষ ভালোভাবে কাজকর্ম করতে পারছে না, বিশেষ করে জীবন ও জীবিকা দুর্বিষহ হয়ে পড়ছে। এছাড়া আমরা জানি যে গতকাল থেকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আবু সাঈদের দেশের বাড়িতে গিয়েছেন এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। তিনি তার পরিবারের সাথে দেখা করেছেন, সেখানকার মানুষের সাথে সাক্ষাৎ করেছেন, আবু সাঈদের কবর জিয়ারত করেছেন, এবং তিনি আবেগ আপ্লুত হয়ে তিনি সেখানকার মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে এক আবু সাঈদের হাত ধরেই কিন্তু, তার স্মৃতিকে ধারণ করেই কিন্তু তার আত্মত্যাগের যে দৃশ্য মানুষের হৃদয় কাঁপিয়ে দিয়েছিল, সে আবু সাঈদের স্মৃতি ধারণ করেই কিন্তু পরবর্তী গণঅভ্যুত্থান হওয়াটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। কেননা আবু সাঈদ যেভাবে ত্যাগ করেছিল, যে সাহস বীরত্ব দেখিয়েছিল, সেই সাহস বীরত্ব সবাই সবার মধ্যে ধারণ করা শুরু করেছিল, এবং সেখান থেকে সবাই সাহসী হয়ে রাজপথে নেমে পড়েছিল, আমরা যেটি মনে করি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এমনটাই বলেছিলেন গতকালকে। এবার আসি আমরা ফিনান্সিয়াল টাইমসের কিছু খোঁজখবর দেখি, তারা লিড করেছে এই মুহূর্তে। মাল্টিন্যাশনালস সাউন্ড অ্যালার্ম ওভার উইক ডিমান্ড ইন চায়না। বর্তমান সময়ে চায়নার অনেক বিনিয়োগ বাংলাদেশে রয়েছে, সো এটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের চাইনিজ বিজনেস অ্যান্ড ফিন্যান্সের হালচাল কী হতে পারে। যেটা বলা হচ্ছে যে ওয়ার্ল্ডস সেকেন্ড বিগেস্ট ইকোনমি ইজ স্লোয়িং, এবং তাদের এই স্লোয়িং হওয়াটা
কী ধরনের প্রেক্ষাপট তৈরি করবে, তারা আসলে বিভিন্ন দেশে আমরা জানি তাদের ব্যবসায়িক স্বার্থকে সমুন্নত রাখতে বা তাদের নিজের স্বার্থের জন্য তারা কিন্তু দেশে দেশে কোথাও স্বৈরশাসককে তারা সমর্থন দিয়েছে। যেমনটা দেখেছিলাম আমরা শ্রীলঙ্কায় তাদের মদতপুষ্ট সরকার দীর্ঘ সময় পর শেষপেশ পালাতে বাধ্য হয় এবং আমরা তাদের গণ অভ্যুত্থানের কথা জানি, এবং তারপরই কিন্তু দ্বিতীয় গণ অভ্যুত্থান যেটি হয়েছিল চাইনিজ ব্লকে থাকা বা চাইনিজ মদতপুষ্ট বলা যেতে পারে, কারণ চাইনিজ সাপোর্ট ছাড়া এই ধরনের স্বৈরশাসকের পক্ষে বেশ কিছুদিন টিকে থাকা সম্ভব ছিল না, কারণ অর্থনৈতিকভাবে সে সহযোগিতা পেয়েছিল, আর একটা স্বৈরশাসককে টিকে থাকার জন্য তার অর্থনীতিটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই চায়না ব্লকটা আগামী দিনে আসলে কী পরিস্থিতির সম্মুখীন হবে আমরা বেশ কিছুদিন পরেই বলতে পারবো, এবং ইতিমধ্যেই অনেক বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। আমরা জানি মায়ানমারের সেনা শাসনের পেছনে কিন্তু চায়নার অনেক বেশি ব্যাকআপ রয়েছে, যার কারণে মায়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সরে গিয়ে মায়ানমার এখন স্বৈরশাসক বলতে সেনা শাসনের মধ্যে এখন গিয়ে পড়েছে, এবং বাংলাদেশও এখান থেকে মুক্তি পেয়েছে, এবং আমরা আশা করছি যে বাংলাদেশ অতি শীঘ্রই তার দেশপ্রেম, যে মানুষ দেশের জন্য স্বপ্ন দেখে, যে দেশকে আমরা স্বপ্নে দেখি সেই দেশের পর্যায়ে গিয়ে পৌঁছাবে। এছাড়াও ফিনান্সিয়াল টাইমসে অনেক ধরনের খোঁজখবর প্রকাশ করেছে, যেটি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ইসরায়েলের এয়ার স্ট্রাইকের কথা এসেছে, কিয়েভের কথা এসেছে, ইউক্রেনের যে যুদ্ধ চলছে, চলমান যুদ্ধের পরিস্থিতি, ইসরায়েল হামাসের যুদ্ধের গাজায় আবারও কিন্তু ইসরায়েলি সেনারা প্রায় 100 মানুষকে হত্যা করেছে, এবং তার এই যে অপারেশন চলছে এটি আসলে কবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবে আমরা জানি না, কিন্তু আমরা এতটুকু আশা রাখি যে যারা শহীদ হচ্ছেন আল্লাহ তাআলা তাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাত দান করবেন, এবং এই যে ইসরায়েল যে নিপীড়ন চালাচ্ছে, ইসরায়েলের এই নিপীড়নের শাস্তি তারা ইনশাল্লাহ তারা পাবে, আমরা এটা বিশ্বাস করি। এছাড়াও পাকিস্তান মিলিটারির শরীফের যে সরকার, এই সরকারকে সাপোর্ট করছে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী, এবং এটাকে তারা শরীফ কিন্তু পুশ করছে যে আইএমএফের রিফর্ম করার জন্য। আইএমএফ তাদেরকে পুশ করছে যে শরীফ সরকার যাতে করে এই বিষয়গুলো যে বর্তমান যে পাকিস্তানের চলমান পরিস্থিতি এটাকে যাতে সে রিফর্ম করে নেয়। আমরা জানি না সেখানে আসলে বর্তমান পরিস্থিতিতে শরীফ সরকার কতটুকু টিকে থাকতে পারবে, এখন সেখানেও একটা জনবিক্ষোভ এবং গণ অভ্যুত্থান হওয়ার মতো পরিস্থিতি হয়ে আসছে। যদি সেনাবাহিনী জনগণের পক্ষে থাকে, দেশপ্রেমের পক্ষে থাকে, তাহলে হয়তো বা সেখানেও বাংলাদেশের মতো একটি গণ অভ্যুত্থান সফল হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে ডেইলি স্টারের এই মুহূর্তে লিড হচ্ছে ইকোনমিস্ট আউটলাইন টপ প্রায়োরিটিস ফর নিউ ফিন্যান্স অ্যাডভাইজার। আমরা জানি সালেহ আহমেদ, তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সালেউদ্দিন আহমেদ, তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনীতি এবং পরিকল্পনায় দুটো দপ্তরের বা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন, এবং তিনি আশা দিয়েছেন যে তার প্রায়োরিটির জায়গা রয়েছে, এবং তিনি বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলার অবনতি রোধ করতে পারলেই এবং অর্থনীতির চাকা ঘুরবে, এবং আশা করি যে বাংলাদেশ অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে পারবে। এনডিটিভিতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে লিড আছে যে বাংলাদেশের শাহবাগে হিন্দু সম্প্রদায়ের যে বিক্ষোভ চলছে সেটির বিষয়ে তারা বলছে। অবশ্য ভারতীয় মিডিয়া যে প্রোপাগান্ডা চালাচ্ছে, যে রিউমার ছড়াচ্ছে বা দক্ষিণ এশিয়ার মধ্যে যে বাংলাদেশি হিন্দুরা অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আসলে যেমনটা তারা গুজব ছড়াচ্ছে তেমন কিছুই না, বরং স্বৈরশাসক হাসিনার যে তাবেদার ছিল তারা ঘাপটি মেরেছিল, এবং তারা কয়েকটা জায়গায় হিন্দুদের বাড়িঘরে আক্রমণ করেছে, মন্দিরে আক্রমণ করেছে, কিন্তু এই সংখ্যাটা অত্যন্ত নগণ্য। আমরা দেখেছি হিন্দু ভাইয়েরা ইন্টারভিউ দিয়েছেন এবং তারা বলেছেন তারা বাংলাদেশে নিরাপদ আছেন, এবং অবশ্যই তারা নিরাপদ থাকার কথা। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কমিটি করে দেওয়া হয়েছে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য, বিশেষ করে হিন্দু সম্প্রদায় এবং উপজাতি সম্প্রদায়ের নিরাপত্তার জন্য। বাংলাদেশের সকল মানুষ অত্যন্ত আন্তরিক, তাদের হৃদয়ে তারা অন্য ধর্মের এবং অন্য মতাবলম্বী মানুষকে শ্রদ্ধার সঙ্গে তারা সমাসীন করেছে তাদের হৃদয়ে। সো ভারত যে প্রোপাগান্ডা চালাচ্ছে এটা আসলে হয়তো অতটা সফল হবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারত তাই করছে, যেটা সে আগেও করে গিয়েছে এখনও করছে। তারা সবসময়ই দেখাতে চাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হয়, সংখ্যালঘুদের অধিকার খর্বিত হয়, নানা কথা বলছে। কিন্তু আমরা দেখেছি যে বিগত স্বৈরশাসকেরা সময়ে প্রতিটি রন্ধ্রে, প্রতিটি সেক্টরে 64 জেলার মধ্যে 32টি জেলার মধ্যে এডিসি অথবা ডিসি ছিল সংখ্যালঘুদের মধ্য থেকে। তাহলে সে কীভাবে ভারত এভাবে দাবি করে? এগুলোর পরিসংখ্যান অবশ্যই অনতিবিলম্বে আমার মনে হয় এগুলো প্রকাশ করা উচিত, যে আসলে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কীভাবে সহায়তা করে। এবং আমাদের দেশের হিন্দুদেরও কিন্তু দেশপ্রেমিক হতে হবে, তারা ষড়যন্ত্র বুঝতে হবে এবং ষড়যন্ত্র বুঝে তাদের অবস্থানটিকে পরিষ্কার করতে হবে, যাতে করে তারা আসলে বাংলাদেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ার কাজে একত্রিত হতে পারে, ঐক্যবদ্ধ হতে পারে। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত ছিল টিভিপি স্টোরি টেলার চ্যানেলের
আজকে 11ই আগস্টের খবর। আমরা আবারও আপনাদের সাথে লিড নিউজগুলো নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।